হানিবিন না, 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার। আচ্ছা চলো, আমরা আজকে এই চ্যাপ্টার আজকে যে করে হোক শেষ করতে হবে, কিছু করার নাই, অনেক দিন হলো। আজকে রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখো, এর আগের দিন আমরা কি পড়েছি? আমরা এর আগের দিন ট্রান্সলেশন পড়া শেষ হয়ে গেছে না? সব যতগুলো পেন্ডিং ক্লাস রেকর্ডিং ছিল সব কিন্তু আপলোড করে দিছি কিন্তু, ঠিক আছে? যার যেই ক্লাস মিস হয়েছে সবগুলো ভিডিও দেখবা। আজকে আমরা করব হচ্ছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন জিনিসটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। একটা তোমাকে মানে একটা ঘটনা দিয়ে জিনিসটা বলি। ধরে নাও একটা ককেশিয়ান লোক, মানে ইউরোপিয়ান সাদা চামড়ার লোক, ওকে যদি নিয়ে গিয়ে একটা মানে খুব হট রিজিয়নে গিয়ে যদি ওকে ছেড়ে দেওয়া হয়, দেখবা কয়েকদিন পরে ওর স্কিন কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন, মানে ওর স্কিনের মধ্যে তখন মেলানিন প্রোডাকশন বেড়ে যাচ্ছে। তার মানে যখন ও কোল্ড রিজিয়নে ছিল তখন ওর মেলানিন প্রোডাকশন করার জিনটা ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু যখন ও হট রিজিয়নে আসলো ওর মেলানিন তৈরি করার জিনটা অ্যাক্টিভ হয়ে গেল। কথাটা বুঝলে জিনিসটা? তার মানে জিনটা আছে, কিন্তু কখন এক্সপ্রেস হবে, আদৌ হবে কি হবে না, সেইটা ডিপেন্ড করে ফিজিওলজিক্যাল, এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টরের উপর। তাই এটাকেই বলা হচ্ছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। এবার যেমন আমি গ্র্যাজুয়েশনে থাকতে আমার কলেজের স্যারকে একটা ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, আমাদের বডিতে যত সেল আছে, ধরে নাও চোখের সেলে যা জিন পাবো, আমি আমার টাঙের সেলেও সেই জিনগুলো পাবো? বলছে, হ্যাঁ পাবো। আমি বললাম যে তাহলে স্যার আমরা চোখ দিয়ে কেন তাহলে টেস্ট ডিটেক্ট করতে পারি না, আর টাং দিয়ে কেন দেখতে পারি না? যদি আমাদের সব বডি সব সেলে যদি সব রকম জিন থাকে, তাহলে চোখ দিয়ে টেস্ট ডিটেক্ট করা যাবে? তো বললো কি যে না, টিস্যু বা অর্গান অনুযায়ী জিনের এক্সপ্রেশন আবার হয়। মানে চোখের সেলের মধ্যেও আলাদা জিন এক্সপ্রেস হয়েছে, টাঙের জিনগুলো এক্সপ্রেস হয়নি, আবার টাঙের মধ্যে চোখের জিনগুলো এক্সপ্রেস হয়নি, এরকম ব্যাপার আছে। তো ওটা ফিজিওলজিক্যাল, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টরের উপরে জিন এক্সপ্রেশনটা নির্ভর করে। আমরা যেটা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন পড়বো, এটা প্রোক্যারিওটস এর পড়বো, ব্যাকটেরিয়ার পড়বো, ঠিক? তাহলে এখান থেকে দেখো রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, এটা এমনি রিডিং করবা যে রেফার্স টু এ ভেরি ব্রড টার্ম দ্যাট মে অকার অ্যাট ভেরিয়াস লেভেল। কোন কোন লেভেলে, যেমন ইউক্যারিওটিকের কোন কোন লেভেলে জিন এক্সপ্রেশন হতে পারে? এক হতে পারে যখন ট্রান্সক্রিপশন হচ্ছে, মানে জিন থেকে যখন এমআরএনএ হচ্ছে তখন রেগুলেশন হতে পারে, যে দেখা গেল জিন থেকে এমআরএনএটা হলোই না, বুঝতে পারলাম, হলেও দেখা গেল ওটা ইনঅ্যাক্টিভ এমআরএনএ তৈরি করবে। 2 নাম্বার হতে পারে প্রসেসিং লেভেল। প্রসেসিং লেভেল মনে আছে যে এমআরএনএ এর স্প্লাইসিং, ক্যাপিং আর টেইলিং যে হয়, তাই কি না? ওই সময় দেখা গেল এমআরএনএটার মানে এইচএনআরএনএ প্রথমে তৈরি হয়, মনে পড়ছে তো? হেটেরোজেনিয়াস নিউক্লিয়ার আরএনএ, এইচএনআরএনএ, যার মধ্যে ইন্ট্রন এক্সন সবগুলোই থাকে। সেখান থেকে স্প্লাইসিং হয়ে ইন্ট্রন গুলো বাদ হয়ে এমআরএনএ তৈরি হয়। তো দেখা গেল যে এইটাও হতেও পারে, নাও হতে পারে, মানে প্রসেসিং লেভেলেও হতে পারে রেগুলেশনটা। 2 নাম্বার দেখা গেল এমআরএনএটা তো এই যে নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়, এমআরএনএটা নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়, ধরো এমআরএনএটা, তারপরে ওটা নিউক্লিয়ার পোর দিয়ে বাইরে বেরিয়ে আসে, থাকি না, একটা ভিডিও দেখিয়েছিলাম। তারপরে ওটা সাইটোপ্লাজমে আসে। দেখা গেল যে এই টাইমেও প্রসেস মানে তোমার রেগুলেশন হতে পারে, যে ট্রান্সপোর্ট অফ এমআরএনএ ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম, দেখা গেল নিউক্লিয়াসে এমআরএনএটা তৈরি হলো কিন্তু বাইরে বেরোলো না। আর হতে পারে যে বাইরে বেরোলো, মানে এমআরএনএটা বাইরে বেরোলো, তারপরেও দেখানো ট্রান্সলেশন হলো কি হলো না, মানে ট্রান্সলেশনাল লেভেলেও কিন্তু আবার রেগুলেশন হতে পারে। তো অনেকগুলো লেভেলে ইউক্যারিওটস এর জিনের এক্সপ্রেশনটা রেগুলেট হয়। কোন কোন লেভেলে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। অনেকে এই কোয়েশ্চেনটা আসলে বুঝতেই পারে না যে হোয়াট আর দ্য লেভেলস ইন হুইচ ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন ইজ বিং রেগুলেটেড। তো কোয়েশ্চেনটাই বুঝতে পারে না, অ্যান্সার কিন্তু এনসিইআরটি তেই আছে।
অনেকে এটাকে ইগনোর করে চলে যায়। তাহলে চলে আসো যে এই জায়গাগুলো আমি একটু পরে বুঝাচ্ছি, এগুলো এখন বললে না কিছু বুঝবা না। এখান থেকে এত অব্দি এমনি মার্ক করে রাখো, ঠিক আছে? এটা এখন বললে কিছু বুঝবা না, এটা আগে মানে প্রসেসটা বুঝাতে হবে, তাহলে এটা করলে বুঝবা। আর এইখান থেকে এত অব্দি একটা মানে পরের প্যারাটা একটা ব্র্যাকেট করে দাও। এটা আমি তোমাদেরকে এই যে ল্যাক ওপেরনটা বুঝাবো, তো এইটা বুঝানোর পরে এটা বুঝতে পারবা, আগে ওটা বুঝতে পারবো না, আগে ল্যাক ওপেরন বোঝো। খুব দারুণ ফ্যাসিনেটিং ব্যাপার যে সাপোজ মনে করো একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া এনার্জির সোর্স হিসাবে গ্লুকোজকে খায়। ধরো গ্লুকোজকে খাচ্ছে, আমরা সবাই গ্লুকোজ থেকেই এনার্জি পাই, তাই কি না? মন দিয়ে শুনবা কিন্তু, হ্যাঁ। এবার গ্লুকোজটাকেও বডির মধ্যে ঢুকাবে, গ্লুকোজকে ঢুকালো, তারপরে গ্লুকোজকে মেটাবলিজম করে গ্লুকোজ গ্লুকোজ দিয়ে ও এনার্জি মানে এটিপি ধরে নাও বানালো, এটিপি বানালো। এইভাবে ওরা এনার্জি ডেরাইভ করে খাবার খেয়ে। এবারে এখানে আমি গ্লুকোজকেই ধরে নিলাম ফুড সোর্স হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজকে মেটাবলিজম করে ওটাকে এটিপি তৈরি করার জন্য যা যা এনজাইম লাগবে সেই এনজাইম মানেই তো প্রোটিন, তাই কি না? এনজাইম মানেই প্রোটিন। আর প্রোটিন এসছে নিশ্চয়ই কোনো না কোনো এমআরএনএ থেকে, আর এমআরএনএ এসছে নিশ্চয়ই কোনো না কোনো জিন থেকে। তার মানে যখন এই ব্যাকটেরিয়ার আশেপাশে এনভায়রনমেন্টে যখন গ্লুকোজ প্রেজেন্ট, তখন গ্লুকোজকে মেটাবলিজম করার জন্য যে এনজাইম গুলো লাগবে সেই এনজাইমগুলোর জিনগুলো অ্যাক্টিভ আছে, এইবার আমি বলছি কি, যে ধরে নাও এই ব্যাকটেরিয়ার আশেপাশে ফুড সোর্স হিসেবে গ্লুকোজ নেই, মনে করো ল্যাকটোজ আছে। গ্লুকোজ নেই, তখন ল্যাকটোজ আছে। তাহলে স্যার কি হবে? তখন হবে কি, যে গ্লুকোজকে মেটাবলিজম করার জিনটা, যেটা অ্যাক্টিভ না লিখে অন লিখে দিই, কারণ বইতে অন অফ করে লিখি। গ্লুকোজকে মেটাবলিজম করার জন্য যে জিনটা আগে অন ছিল, এখন ওটা অফ হয়ে যাবে। আর ল্যাকটোজকে মেটাবলিজম করার যে জিনটা, ওটা অন হয়ে যাবে। বুঝো? যেমন আমি তোমাকে বললাম যে শুরুতে, যে একটা ককেশিয়ান লোককে যখন সামার মানে গরম জায়গায় নিয়ে আসলো, তখন ওর মেলানিন তৈরি করার জিনটা অন হয়ে গেল, আগে অফ ছিল। তার মানে এই না যে জিনটা ছিল না, জিনটা আছে, কিন্তু ওটা অফ ছিল, এরকম ব্যাপারটা। তাহলে এইটাই হচ্ছে জিন এক্সপ্রেশন, মানে কখন কোন জিন এক্সপ্রেশন হবে, এক্সপ্রেস হবে, সেটা এখানে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে। এনভায়রনমেন্টে গ্লুকোজ আছে না ল্যাকটোজ আছে? গ্লুকোজ থাকলে গ্লুকোজের জিন অন থাকবে, গ্লুকোজকে মেটাবলাইজ করার জিন অন থাকবে, আর ল্যাকটোজেরটা অফ থাকবে। আর যখন গ্লুকোজ নেই, যখন ল্যাকটোজ আছে, তখন গ্লুকোজের জিনটা অফ হয়ে যাবে, ল্যাকটোজকে মেটাবলিজম করার জিনটা অন হয়ে যাবে। তখন ল্যাকটোজের জিনটা, মনে করো ল্যাক জিন আমি নাম দিলাম, ল্যাক জিনটা অন হয়ে যাবে। ও একটা এনজাইম, ও একটা জিন থেকে হবে এমআরএনএ, জিন থেকে তৈরি হবে এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি হবে একটা প্রোটিন, যেই প্রোটিনটা দিয়ে তৈরি হবে একটা এনজাইম। তোমাদের বইতে এই এনজাইমটার নাম লেখা আছে বিটা গ্যালাক্টোসাইডেস, আমি শর্টে লিখলাম বিটা গ্যাল। এই বিটা গ্যাল ল্যাকটোজকে মেটাবোলাইজ করবে, ল্যাকটোজ থেকে ও তখন গ্লুকোজ গ্লুকোজ আর গ্যালাক্টোজ বানাবে, মানে ও যে গ্লুকোজটা এনভায়রনমেন্ট থেকে পাচ্ছিল না, এনভায়রনমেন্ট থেকে ও ল্যাকটোজ পাচ্ছিল, ও ল্যাকটোজকে মেটাবলিজম করে গ্লুকোজ বানিয়ে নিল। ল্যাকটোজ, তার জন্য যে এনজাইমটা লাগবে সেই এনজাইমটার নাম বিটা গ্যালাক্টোসাইডেজ।
তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজের যে জিনটা ওটা এখন অন হতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে কখন কোন জিন এক্সপ্রেস হবে কি হবে না, সেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, এগুলোর উপরে ডিপেন্ড করে যে কখন কোন জিন অন হবে না অফ হবে। তো প্রোক্যারিওটস এর ক্ষেত্রে এই যে জিনটা ধরে নাও, বিটা গ্যালাক্টোসাইডের যে জিনটা ধরে নাও, এই জিনটার নাম হচ্ছে জেড। প্রোক্যারিওটস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই জেড জিন থেকে একটা এমআরএনএ তৈরি হবে, আর ওই এমআরএনএ থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ বলে যে এনজাইমটা যেটা ল্যাকটোজকে মেটাবলিজম করে, সেটা তৈরি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা তো জানি যে প্রোক্যারিওটস এর জিন, প্রোক্যারিওটস এর জিন মনোসিস্টোনিক না পলিসিস্টোনিক, বলো তো মনে আছে কিনা? পলিসিস্টোনিক। পলিসিস্টোনিক তার মানে শুধু জেড একটা জিন থাকবে না, জেড এর সাথে থাকবে হচ্ছে তোমার ওয়াই বলে আর একটা জিন থাকবে, তারপরে এ বলে আর একটা জিন থাকবে, আর ওদের এক্সপ্রেশন সবার একসাথে হবে, একটাই এমআরএনএ তৈরি হবে, যে এমআরএনএ এর একটা পার্টে থাকবে জেড, একটা পার্টে থাকবে ওয়াই, একটা পার্টে থাকবে এ। এমআরএনএ এর জেড পার্টটা থেকে তৈরি হবে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম, ওয়াই পার্টটা থেকে তৈরি হবে ট্রান্স অ্যাসিটাইলেজ বলে একটা এনজাইম, সরি পারমিয়েজ, ট্রান্স অ্যাসিটাইলেজ না, পারমিয়েজ বলে একটা এনজাইম, পারমিয়েজ বলে একটা এনজাইম, আর এ থেকে তৈরি হবে ট্রান্স অ্যাসিটাইলেজ বলে একটা এনজাইম, ট্রান্স অ্যাসিটাইলেজ বলে একটা এনজাইম। তাহলে পলিসিস্টোনিক অনেকগুলো সিস্ট্রন আছে। তো এখানে মেন যে এনজাইমটা সেটা কিন্তু বিটা গ্যালাক্টোসাইডেজ। হ্যাঁ, তাহলে স্যার পারমিয়েজের ফাংশন কি, ট্রান্স অ্যাসিটাইলেজের ফাংশন কি, আমি ফার্দার ডিসকাশনে বলবো। কিন্তু এটা হচ্ছে পলিসিস্টোনিক, তা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রান্সক্রিপশন ইউনিটে এগুলো হচ্ছে যারা এনজাইম তৈরি করছে তাদেরকে কি বলে, এই স্ট্রেচটাকে কি বলবো, একটা ট্রান্সক্রিপশন ইউনিটের যেগুলো থেকে অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি হচ্ছে, তারপরে এমআরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে প্রোটিন মানে এনজাইম তৈরি হচ্ছে, সেই স্ট্রেচ টুকুনিটাকে কি বলবো বলো তো? স্ট্রাকচারাল জিন। মনে পড়ছে? স্ট্রাকচারাল জিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্ট্রাকচারাল জিন ছাড়াও আমি কি বলেছিলাম, রেগুলেটর জিনও থাকে, কমন রেগুলেটর জিন থাকে। যেমন প্রোক্যারিওটিকের একটা রেগুলেটর জিনের নাম কি, প্রোমোটার রিজিয়ন, যেখানে আরএনএ পলিমারেজ এসে লাগবে, মনে পড়ছে? প্রোমোটার রিজিয়ন। কিন্তু তোমাদেরকে যখন আমি ট্রান্সক্রিপশন ইউনিটের স্ট্রাকচার পড়াই, তখন আমি শুধু প্রোমোটার জিনটাই বলেছিলাম রেগুলেটরি জিন হিসাবে, কিন্তু প্রোমোটার ছাড়াও আরো অনেক জিন থাকে রেগুলেটরি জিন। যেমন আই বলে একটা জিন থাকে, ও বলে একটা জিন থাকে, এরকম আলাদা আলাদা জিন এগুলোও থাকে হচ্ছে রেগুলেটর হিসাবে। স্যার এদের কাজ কি? এদের কাজ এই যে স্ট্রাকচারাল জিনগুলো এক্সপ্রেস হবে কি হবে না সেগুলোকে রেগুলেট করা, তাই এগুলোকে কি বলে, রেগুলেটরি জিনস। দুটা প্রমোটার জায়গা থাকতে পারে, আই এর আগে একটা, আই এর পরে একটা, দুটা পি থাকতে পারে, আর একটা থাকে অপারেটর। এটা আমি কিসের স্ট্রাকচার আঁকালাম? এটা আমি আঁকালাম হচ্ছে ল্যাক ল্যাকটোজকে মেটাবলাইজ করার বা ডাইজেস্ট করার জন্য যে জিনটা লাগে তার ট্রান্সক্রিপশন ইউনিটের ছবি আঁকালাম। আর এই রকম ট্রান্সক্রিপশন ইউনিটকে প্রোক্যারিওটের ক্ষেত্রে এটাকে বলে ওপেরন। ওপেরন বলি, যেহেতু এই ওপেরনটা ল্যাকটোজের সাথে রিলেটেড, তাই এই ওপেরনটার নাম হচ্ছে ল্যাক ওপেরন, ল্যাক থেকে ল্যাকটোজ। এরকম ল্যাক ওপেরন ছাড়া আরো অনেক ওপেরন আছে, বইতে মেনশন করা আছে। টিআরপি ওপেরন মানে ট্রিপ্টোফ্যান ওপেরন, এআরএ ওপেরন, হিস ওপেরন, ভ্যাল ওপেরন। কিন্তু আমরা মেইন যেটা পড়বো সেটা পড়বো হচ্ছে শুধু ল্যাক ওপেরন। ঠিক, তাহলে আমি জিনিসটা একদম শুরু থেকে আবার শুরু করছি। সাপোজ মনে করো, আমি একদম এবার মন দিয়ে শুনবা কিন্তু, হ্যাঁ, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া,
এটা একটা ব্যাকটেরিয়া, খুব ভালো করে শুনবা। এই ব্যাকটেরিয়ার মধ্যে আমি ল্যাক ওপেরনের জিনটাকে আমি ড্র করলাম। ল্যাক ওপেরনের জিন, ল্যাক ওপেরনের স্ট্রাকচারাল ট্রান্সক্রিপশন ইউনিট, ঠিক, যেখানে দুটা প্রোমোটার রিজিয়ন থাকতে পারে, দুটা প্রোমোটার রিজিয়ন থাকতে পারে, দুটা প্রোমোটার রিজিয়নের মাঝখানে একটা তোমার রিপ্রেসার ইনহিবিটর জিন থাকতে পারে, একটা অপারেটর জিন থাকতে পারে। এগুলো সব রেগুলেটরি জিন, কিন্তু এগুলো রেগুলেট করবে, এগুলো কিন্তু কোনো প্রোটিন টোটিন সেরকম কিছু বানাবে না, খালি আই জিনটাই বানাবে। পি ফর, আমি লিখে দিচ্ছি, পি ফর প্রোমোটার, পি ফর প্রোমোটার সব বইতে লেখা আছে। আই ফর ইনহিবিটর, আই ফর ইনহিবিটর, আর ও ফর অপারেটর। এগুলো সবই কিন্তু কি বলতো রেগুলেটরি জিন, এগুলো কিন্তু স্ট্রাকচারাল জিন না। স্ট্রাকচারাল জিন শুরু হবে ও এর পর থেকে, জেড, ওয়াই আর এ, ঠিক। জেড থেকেই তৈরি হবে মেইন জিনটা বিটা গ্যালাক্টোসাইডেজ, যেটা ল্যাকটোজকে ডাইজেস্ট করবে। তো এবার মনে করো এই ব্যাকটেরিয়াটার বাইরে গ্লুকোজ আছে, ব্যাকটেরিয়াটার বাইরে গ্লুকোজ আছে, ল্যাকটোজ নেই। তাহলে আমার এই যে ল্যাক ওপেরন মানে ল্যাকটোজকে ডাইজেস্ট করার এই জিনটাকে কি রাখতে হবে, এই ডাইজেস্ট করার জিনটাকে এখন অফ রাখতে হবে। ঠিক আছে, এর প্রথমে শোনো, গ্লুকোজ যদি থাকে মানে ইন দা অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, ইন দা অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, ল্যাকটোজ যদি না থাকে, যদি গ্লুকোজ থাকে, তাহলে কি হবে? তো এই যে ইনহিবিটর যে জিনটা, এই ইনহিবিটর জিনটা অলওয়েজ অ্যাক্টিভ, whether glucose is present or lactose is present, এটা অলওয়েজ অ্যাক্টিভ, এটা অলওয়েজ অ্যাক্টিভ। মানে এই আই জিনটা থেকে সব সময় একটা এমআরএনএ তৈরি হবে, আর এই এমআরএনএটা থেকে সব সময় একটা প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনটার নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন, প্রোটিনটার নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন। তাই এই এমআরএনএটার নামও রিপ্রেসার এমআরএনএ। তো যখন গ্লুকোজ আছে মানে যখন ল্যাকটোজ নেই, তখন কি হয়, এই রিপ্রেসার প্রোটিনটা অপারেটর রিজিয়নে গিয়ে লেগে যায়। রিপ্রেসার প্রোটিনটা আর লিখে দিলাম, এই অপারেটর রিজিয়নে গিয়ে লেগে যায়। এবার বলো তো প্রোমোটার রিজিয়নে ট্রান্সক্রিপশনের সময় প্রোমোটার রিজিয়নে কে লাগে? আরএনএ, আরএনএ পলিমারেজ, হ্যাঁ কি না? আরএনএ পলিমারেজ লাগে, যে ডিএনএ থেকে এমআরএনএ বানাবে, হ্যাঁ কি না? ডিএনএ থেকে এমআরএনএ বানাবে, ডিএনএ থেকে এমআরএনএ বানাবে, যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম ওই দিকে মুভ করবে। এর আগের দিন আমরা ট্রান্সক্রিপশন করেছি, তার আগের আগের ক্লাসে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে যদি রিপ্রেসার গিয়ে অপারেটরে লেগে যায়, অপারেটরে যদি লেগে যায়, তাহলে আরএনএ পলিমারেজটা সামনের দিকে মুভ করতে পারবে না, আর এই স্ট্রাকচারাল জিনের এক্সপ্রেশন হয়ে এমআরএনএও তৈরি হবে না, আর এমআরএনএ থেকে প্রোটিন গুলো যেগুলো বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আর ট্রান্স অ্যাসিটাইলেজ, এই প্রোটিন গুলো তৈরি হবে না। কখন বললাম? ইন দা অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, কারণ ল্যাকটোজ নেই, তাহলে ল্যাকটোজকে ডাইজেস্ট করার প্রোটিন কেন বানাতে হবে? তখন এটা সুইচ অফ হয়ে আছে। কি কোন কন্ডিশনে আছে? সুইচ অফ হয়ে আছে। এটা বুঝতে পারলাম তো? গেল, সুইচ অফ হয়ে গেল।